সঙ্গীন প্রণয় শক্তি সুরায়া রাফা পর্ব 2। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্থ ঝিরিঝিরি বাসন্তী হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা? তবুও মাথার ওপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত চাপে চাপে করে এখনো যায়নি, তার আগেই সূর্যমামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তির্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলা ছায়ায় নিচে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন, কি হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করে নীলিমা। অরু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরোরা, হোক সেটা গসিপ কিংবা অন্য কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওর মুখ চেনাচিনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে, ভার্সিটির জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্যও পর্যন্ত ভার্সিটিতে আসতে দেয় না অনু। তবুও আবার বকুনি ঝকুনি খেয়ে মাসের মধ্যে 2-1টা বার পা রাখে ভার্সিটি চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে এক নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাছারে স্ক্যান করে নিলে শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে ওর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছেই আসছিলাম অরু। কাল ভার্সিটিতে এলি না কেন বলতো, তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল, তাছাড়া কেন আসেনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল, নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল, ও এটা তো ভালো কথা। তারপর আরো একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওর সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওর চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ওকে আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত হয়ে খামচে ধরেছে কেউ, গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওর জবাব দেয়, ও। এইটুকু উচ্চারণে ওর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখে হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, এক পাখি ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে সিম্প্যাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে ওর নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকে করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। ওর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর না, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় ওর দিবাস্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে পেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে একঘেয়ে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটার রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে, তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওর চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট ছেলেটার প্রেমে পড়ে যাওয়ার কোনো মেয়ের জন্য চুটকি ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে, সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে দিতে নিখিলও একটু থামলো, সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওর নীলিমার পেছনে কি গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার নেয় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরুণা না? নিখিল ভাই আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় ওরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জি জি ভাইয়া। ভালো আছে তো? আর এখন রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরো একবার হোঁচট খায় ওরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে ওরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল ওরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনেই অবাক। যে মেয়ে কাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না, সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতে নীলিমা তেতিয়ে ওঠে, স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাপলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ছাকিয়ে গেলি। ওর জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটে ওরও বলে, ভাল লাগছে না, বাসায় যাবো, আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁচিয়ে উঠলো। ওরু চটে গিয়ে বলল, বলছি তো বাসায় যাবো। শরীর আর মন একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকঞ্চে এসে পৌঁছেছে ওরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতে আরো বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। ওরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন, তখন দিনরাত আগমন ঘটতো এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গতিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। ওর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান।
যার দরুন তার ছেলে পেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। ওরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমিরি শেখ তেমন কিছুই বলতেন না। ওরু একটু গাইগই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু আজমিরি হক একেবারে বিছানা সজ্জায় চলে গেলে মামা মামি আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখাতে দূরে থাক, গত 1 বছরে হাসপাতালে গন্ডি অব্দি মারায়নি ওদের মামা, বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওরা দু বোনে কি হবে? আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো দু বোনে কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরা বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা কেন নদীতে ভেসে যাবে? কি অপরাধ ওদের? ওনার রাগের ঘট এমনি পরিপূর্ণ। এসব শুনলে আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথা তুলে ফেলে সে। বিপরীতে মামির গা চালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। অনু হলরুমের দিকে চোখ বুলায়। অনু কোথাও নেই, তার মানে আপা এখনো হসপিটালে। যাক, ভালোই হলো। ওর মামি ডাইনিং এ বসে আঙুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। অনু সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। দুটো সিঁড়ি বাড়াতেই পেছন থেকে ডাক পড়লো মামির। কি রে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? ওর চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে। কি বলা যায়? ওর পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আর মায়ের যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দেবে। ওরটাকে কতবার বুঝিয়েছি এই কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওর নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁচিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরিয়ে বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুল চিবুচ্ছ, ওটাও কিন্তু এবারে ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়া জামশেদ জাহান চৌধুরী অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলে হাসি খেলে গেল ওর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই করে ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের কোনো অধিকার নেই। তোরা হলি কচুরি পানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড়জন হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলেছো এবার। আমাদের মায়ের কিছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গাছালানি হাসি ছুড়লেন ওর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না ওরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি ওরু। ওর সামনের দিকে আরো একবার চোখ বোলালো কয়েকজোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আরো এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামি তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর টিভির মতো জীবনটা স্বাভাবিক হলো না কেন ভাবছে ওরু। কেন ওর জীবনটা এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধু অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েনে আর দায়বদ্ধতা? নিখিলে চলে যাওয়া ভাবতে ভাবতে ওর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুছাতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদে মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতে অফিসগামী সরাসরি গাড়ি বহর ছুটছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে, আরো দৌড়ে পার হবে। অনেক তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওর সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দুপা পেছাচ্ছে। এভাবে লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল ওরু। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করছে লোকটা। ওরু থ মেরে আছে। হ্যাঁ না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠলো, এই অন্তু ওকে রাস্তাটা পার করে দিত। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগা শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরছে যাওয়া বিকালে ক্যাম্পাসে এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতে চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখে কোনো মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি ওরু। এও জানে না নিখিল
তার নামটা জানলো কি করে? তবে নিখিলের বায়োডাটা সবই ওর জানা বলতে গেলে মুখস্থ, কিন্তু আফসোস এখন এসবের কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূরে তার ঠাঁই হবে। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরার নামটাই হয়তো ভুলে যাবে ও সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখে কার্নিশ পেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিক। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।